স্বাগতম তোমাদেরকে এই অধ্যায়ের আমাদের সর্বশেষ যে লেকচার, সেখানে আমরা এই অধ্যায়ে রেচন কি, রেচন পদার্থ কি, কিভাবে মূত্র তৈরি হয়, আমরা আমাদের কিডনির যে বিভিন্ন কার্যক্রম, আমাদের নেফ্রনের কার্যক্রম, এই সমস্ত বিষয়গুলো আমরা বিস্তারিত দেখেছি। এখন আমরা এই অধ্যায়ে কি কি পড়লাম, আসলে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জিনিসগুলো অ্যাট এ গ্লান্স, এক নজরে দেখব। সো সেটা হচ্ছে আমাদের দেখি আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো কি কি। তো আমরা আবার যদি রিকল করি, সেটা হচ্ছে ফার্স্টে রেচন কি। তো রেচন হচ্ছে আমাদের মানবদেহে যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয় তাকেই আমরা মূলত বলি হচ্ছে রেচন, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে আমার দেহের যে বর্জ্য পদার্থ সেগুলো বের হয় তাকে আমরা রেচন বলি। রেচন পদার্থ কি? আমার শরীরের জন্য ক্ষতিকর পদার্থ, নিঃসৃত নাইট্রোজেন ঘটিত পদার্থ। কি কি এগুলো আমি বলছিলাম, মনে রাখতে হবে কি কি রেচন পদার্থ আছে। ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং ইউরিক অ্যাসিড। আমি আবারও বলি, এই তিনটা রেচন পদার্থের নাম কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। এরপরে ইউরোক্রোম। ইউরোক্রোম কি? ইউরোক্রোম হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ যার উপস্থিতিতে আমাদের মূত্রের যে রং সেটা হালকা হলুদ হয়, এবং এই কারণেই এর নাম হচ্ছে ইউরোক্রোম। অর্থাৎ আমাদের মূত্র বা ইউরিনের রং যে হালকা হলুদ হয় এটা মূলত এই ইউরোক্রোমের কারণে, হ্যাঁ, ইউরোক্রোমের উপস্থিতির কারণে। এরপর আমরা হাইলাস বা হাইলাম দেখলাম, এটা কিছুই না, বৃক্কের ভাঁজ। দেখো, বৃক্কের ভিতরের দিকের যে ভাঁজ তাকে আমরা হাইলাস বলি। এবার রেনাল পেলভিস। রেনাল পেলভিস কাকে বলে? আমাদের ইউরেটারের ফানেল আকৃতির যে প্রশস্ত যে অংশ ইউরেটারের কাছে, সেটাকেই আমরা মূলত বলি রেনাল পেলভিস। আমরা রেনাল পিরামিড পড়ছিলাম না, ওই স্ট্রাকচারটাই মূলত, হ্যাঁ। এরপরে দেখো কর্টেক্স। আমাদের বৃক্কের ক্যাপসুল সংলগ্ন অঞ্চলকে কর্টেক্স বলে, অর্থাৎ আমাদের বৃক্ক যে আবরণ দ্বারা আবৃত থাকে, ওইখানে অনেক ছোট ছোট রক্তকণিকা থাকে, এবং এই জিনিসগুলোকেই মূলত আমরা কর্টেক্স বলি। এরপর রেনাল ক্যাপসুল। বৃক্ক সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে, এই আবরণকেই মূলত রেনাল ক্যাপসুল বলা হয়। অর্থাৎ কর্টেক্স আর রেনাল ক্যাপসুলের মধ্যে তাহলে পার্থক্য কী? ক্যাপসুল সংলগ্ন যে অংশগুলো, এই পার্টগুলোর নাম হচ্ছে কর্টেক্স, আর এই কর্টেক্সটাই যে আবরণ দিয়ে থাকে, অর্থাৎ উপরের যে একটা আবরণ দ্বারা আবৃত থাকে, সেটাকে আমরা রেনাল ক্যাপসুল বলি, হ্যাঁ। আচ্ছা, মেডুলা কাকে বলে? দেখো, রেনাল ক্যাপসুলের ভেতরের দিকের যে অংশ, এই ভেতরের দিকের যে অংশ, এই ভেতরের দিকের অংশকেই মূলত আমরা বলি হচ্ছে মেডুলা, ঠিক আছে। এরপর নেফ্রন বলা লাগবে, আশা করি তোমরা পড়ছো। আমরা নেফ্রন নিয়ে অনেক বিস্তারিত পড়াশোনা করছি, তাহলে আমাদের এখানে এক বাক্যে কি বলবো? বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ, এবং এক কথায় বৃক্কের কার্যিক একককে নেফ্রন বলা হয়। নেফ্রনের সংখ্যাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা কিডনিতে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। তোমার পরীক্ষায় আসতে পারে মানব দেহের নেফ্রনের সংখ্যা কত, তুমি তো মেরে দিবা 10 থেকে 12 লক্ষ। না, হবে না। তোমার কিডনি কি একটা? না, তোমার কিডনি হচ্ছে 2টা। তো যদি প্রশ্ন করা হয় যে মানব দেহের নেফ্রনের সংখ্যা কত, তখন হবে 20 থেকে 24 লক্ষ। এটা মনে রেখো, হ্যাঁ। এরকম ট্রিকি কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে। আর যদি তোমাকে প্রশ্ন করা হয় একটা কিডনিতে, তোমার একটা বৃক্কে নেফ্রনের সংখ্যা কত, 10 থেকে 12 লক্ষ। এরপরে রেনাল কর্পাসল। রেনাল কর্পাসল কি? বা মালপিজিয়ান অঙ্গ। বৃক্কের প্রতিটি নেফ্রনের শুরুতে অবস্থিত, দেখো, প্রতিটি নেফ্রনের শুরুতে অবস্থিত বোমেন্স ক্যাপসুল নামক আবরণী দ্বারা আবৃত এবং গ্লোমেরুলাস নামক কৈশিক জালিকা সমৃদ্ধ স্ফীত অংশকে ম্যালপিজিয়ান নালিকা বলে। আচ্ছা, তো গ্লোমেরুলাস সহ রিলেটেড ওই যে স্ফীত অংশটা না, যেখানে অনেকগুলা নালিকা হয়েছে, কি বলে তোমাকে, জড়ো হয়েছে, তো এই যে স্ট্রাকচারটা তাকেই মূলত আমরা বলি হচ্ছে রেনাল কর্পাসল বা ম্যালপিজিয়ান অঙ্গ। রেনাল টিউবুল, ওই যে নালিকাগুলো প্রায় 20 থেকে 24 লক্ষ থাকে। ওই যতগুলো নেফ্রন ততগুলো রেনাল টিউবুল। আমরা দেখলামই তো, একটা নেফ্রনের সাথে একটা রেনাল টিউবুল, তাহলে তোমার নেফ্রনের সংখ্যা যত, রেনাল টিউবুলের সংখ্যাও তত। ওকে, গুড। এবার বোমেন্স ক্যাপসুল, এটা বলা লাগবে। আমাদের গ্লোমেরুলাস যেটার ভিতরে সুন্দর মতো আবৃত থাকে, ওই যে স্ট্রাকচারটা, এটাই হচ্ছে বোমেন্স ক্যাপসুল। এর মধ্যেই তো আমার মূলত গ্লোমেরুলাসটা ছিল। আচ্ছা, এরপর আলট্রাফিল্ট্রেট, ওই যে গ্লোমেরুলাস যে ছাঁকে, একদম ছাঁকনির মতো কাজ করে, রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপন্ন করে, তাকেই মূলত, মানে গ্লোমেরুলাস থেকে ছাঁকা শেষে বের হয়ে আসে যে অংশটা, যে তরলটা, ওইটাকে আলট্রাফিল্ট্রেট বলে। আর গ্লোমেরুলাস যেই প্রক্রিয়ায় এই ঘটনাগুলো ঘটায় তাকে বলা হয় আলট্রাফিল্ট্রেশন, একটা প্রসেস, আর একটা হচ্ছে প্রোডাক্ট, এটা মনে রেখে। এরপর দেখো
অসমোরেগুলেশন, এটা নিয়েও আমরা কথা বলছি। মূলত আমাদের দেহে যে পানি সাম্য রক্ষা করা, কি বলছে, যে প্রক্রিয়ায় বৃক্ক দেহের পানির সমতা রক্ষা করে তাকে অসমোরেগুলেশন বলে। এবং দেহে থেকে যদি পানি বেশি হয় তাহলে অতিরিক্ত পানি কিডনি বের করে দেওয়ার চেষ্টা করে, আর যদি কম হয় তাহলে সেটাকে ধরে রাখার চেষ্টা করে। এবং আমাদের বৃক্কে যে পাথর, আমাদের মানব বৃক্কে ছোট আকারের যে পাথর থাকে তাকে কি বলা হয়? বৃক্কে পাথর বলা হয়। বৃক্কে পাথর কি, কোথায় থেকে আসে? উড়ে উড়ে আসে না। ঘটনা হচ্ছে আমরা যখন পানি পান কম করি এবং অনেক পানি পান কম করি এবং দীর্ঘদিন আমাদের খাদ্যাভ্যাস খারাপ হয়, তখন আমাদের ওই যে গ্লোমেরুলাস দেখলাম না, গ্লোমেরুলাসের যে ফিল্ট্রেশন, এই জায়গায় তখন ওই যে ধাতব পদার্থ বা বিভিন্ন পদার্থগুলো জমা হতে থাকে। এই জমা হওয়া পদার্থগুলো একটা পর্যায়ে যেয়ে তোমার অনেক স্ট্রং এবং স্ট্রেংথেন হয়ে একটা পাথর বা শক্ত একটা স্ট্রাকচার ফর্ম করে। এটাকে বৃক্কে পাথর বা কিডনিতে পাথর বলা হয়। এটা কেন কখন হবে না? যদি তুমি রেগুলার পানি পান করো এবং তোমার কিডনিকে সুস্থ রাখো। ঠিক আছে? এরপরে বৃক্ক বিকল, নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর এবং বিভিন্ন কারণে আমাদের কিডনি আস্তে আস্তে বিকল হতে পারে। ডায়ালাইসিস কি আমরা বললাম যে আমাদের বৃক্ক সম্পূর্ণ অকেজো বা বিকল হলে বৈজ্ঞানিক যে উপায়ে আমরা রক্ত পরিশোধন করি সেটাকেই আমরা মেইনলি বলি হচ্ছে ডায়ালাইসিস। এরপর হচ্ছে কিডনি সংযোজন বা কিডনি ট্রান্সপ্লান্টেশন। কিডনি ট্রান্সপ্লান্ট কীভাবে করি? যখন কোনো ব্যক্তির কিডনি বিকল বা অকেজো হয়ে পড়ে তখন কোনো সুস্থ কিডনি প্রতিস্থাপন করা, অর্থাৎ অসুস্থ যে কিডনি সেটাকে সুস্থ কিডনি দ্বারা প্রতিস্থাপন করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি হচ্ছে কিডনি সংযোজন। সো এই ছিল আমাদের মূলত অষ্টম অধ্যায় রেচন, মানব শরীর তত্ত্ব। সো আশা করি প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে অনেক পরিষ্কার করতে পেরেছি এবং তোমাদের প্রস্তুতি ভালো হয়েছে। ইজি বায়োলজির সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।